গুড আফটারনুন টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে দেখো আমি দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন থেকে সিরাজউদ্দৌলা আলোচনা করতে চলেছি। সামনেই তো স্কুল সার্ভিস কমিশন, সেই জন্য সিরাজউদ্দৌলা তোমাদের একটুখানি আলোচনা করে দিই। সিরাজউদ্দৌলার যে নাটক, সেখানে দেখো সিরাজউদ্দৌলার নাটক 1938 সালে প্রকাশিত হয়েছিল এবং যেটা শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচনা করেছিলেন। তো আজকে কিছুটা দুটো পর্বে ভাগ করেছি, আজকে কিছুটা হবে, পরের দিনে বাকিটা হবে। দেখো, দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট এবং কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে কে কে ছিলেন এটা মনে রাখবে। মীরজাফর, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ একদিকে ছিল, অন্যদিকে ছিল রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিওলা, এরা দণ্ডায়মান মানে দাঁড়িয়েছিল। আর গোলাম হোসেন যে ছিল সে যথারীতি নবাবের পায়ের কাছে বসিয়া আছে। সিরাজ ডাকছে ওয়াটস। ওয়াটস বলছে ইউর এক্সেলেন্সি। সিরাজ বলছে কলকাতা জয় যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। তাহলে কলকাতা জয়ের পর সিরাজ সেই নগরের নাম কি রেখেছিল? আলীনগর। কলকাতার আলীনগর নামকে রেখেছিল। প্রশ্ন যদি আসে উত্তর হবে সিরাজউদ্দৌলা। আচ্ছা, ওয়াটস বলছে জানে ইউর এক্সেলেন্সি, মানে আপনার যে এত ভালো কাজ সেটা আমি জানি। ওরা কিন্তু কখনোই জানি কথাটা বলতো না, সবসময় বলতো জানে ইউর এক্সেলেন্সি, এইরকম হামিদ তো জানে, এই রকম ধরনের কথাবার্তা। তো ওয়াটস জানে ইউর এক্সেলেন্সি। সিরাজ বলছে আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তই তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্যে প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো। এই কথা বলছে সিরাজ বলছে ওয়াটসকে। ওয়াটস বলছে জানি ইউর এক্সেলেন্সি, আমি জানি তোমার ক্ষমতাটা কতটা সেটা আমি জানি। আচ্ছা, সিরাজ বলছে তুমি প্রস্তুত হও, এবার তুমি প্রস্তুত হও। ওয়াটস তাকে তাহলে কোথায় রাখা হয়েছিল? মুর্শিদাবাদে ওয়াটসকে রাখা হয়েছিল, কিন্তু ওয়াটস তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ওয়াটস বলছে আমি জানলাম না আমাদের অপরাধ। সিরাজ বলছে তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে, স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলার নবাব ছিলেন তখন কিন্তু এতই ভালো নবাব ছিলেন, তাকে কিন্তু মূর্খ নবাব বলা হয়েছিল, মূর্খ নবাবের তকমা পেয়েছিলেন। কিন্তু তিনি কেন? তার হৃদয়ের জন্য। তার হৃদয় এতটাই ভালো ছিল, তিনি সকলকে সমান চোখে দেখতেন, তিনি ভালোবাসতেন সকলকে। অন্যদের মতে কূটনৈতিক বুদ্ধি কূটনীতি না থাকলে একটা রাজ্য শাসন করা যায় না। কূটনীতি তার মধ্যে ছিল না, প্যাঁচ ছিল না, সেই জন্য তাকে মূর্খ বলা হতো এবং সে ঠকতো এবং তাকে মূর্খ বলা হতো। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো তার বাড়ির মানে তার নিজেরই মন্ত্রী সাগরেদরা তারই বিরুদ্ধে, তারই এগেনস্টে তার নিজের বাড়ির লোক, যেমন তার মাসি এখানে পাবো ঘসেটি বেগমকে ষড়যন্ত্র করতো। সেটা সিরাজ জানতো, সিরাজ জেনে শুনেই কিন্তু মানে সে জানতো তাকে মূর্খ বলে। কিন্তু কেন বলা হয়? তার হৃদয়ের জন্য, সেটা কিন্তু বড় কথা নয়। সিরাজকে কিন্তু ঠকানো হতো, সে বিশ্বাস করে রাখতো, কিন্তু তারপরও মনুষ্যত্ববোধ তার মধ্যে ছিল, মানে অবাধ মনুষ্যত্ববোধ ছিল তার, একদম অসীম মনুষ্যত্ববোধের জন্যই কিন্তু সে এই ওয়াটসকে সে কিন্তু বিশ্বাস করেছিল এবং তার যে বিশ্বাস ভঙ্গ করেছিল এই ওয়াটস। তাই বলছি আমি জানলাম না আমাদের অপরাধ। তো অপরাধ এটা বলে দিল, শিষ্টাচার অতিক্রম করেছে। ওয়াটস বলছে আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। তখন সিরাজ বলছে মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি সে কিন্তু ওই মীরজাফর, যে কিন্তু তার নিজের জামাতা ছিল, তার সঙ্গে ওয়াটস হাত মিলিয়েছিল এবং সিংহাসনচ্যুত করতে চেয়েছিল সিরাজউদ্দৌলাকে, এবং নিজে মীরজাফর কিন্তু সিংহাসনে বসেছিল, তারপরে তার মীর কাসিম সিংহাসনে বসে। যাই হোক, তো এইভাবে দেখা যায় যে মুন্সিজিকে বলছে অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। সিরাজ বলছে এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন, ওয়াটস পড়িতে লাগলেন। শেষের দিকে কি লেখা আছে? ওয়াটস বলছে আই নো অ্যাকাউন্ট ইউ, দ্যাটস দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রুথ
troops which should have been here long since, and which I hear the colonel told you he expected will beat at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindle such a flame in your country as all the water in the Ganges hall not be able to extinguish. এই যে এইভাবে কিন্তু কিছুটা লাইন তুলে দিতে পারে। এটা কে বলেছে? ওয়ার্ডস বলেছে, মসিয়েলা বলেছে, নাকি অন্য কেউ মানে দিয়ে দিল, মুন্সি বলেছে? এই রকম যারা যারা বলেছে ইংলিশে কথা, সেইগুলো কিন্তু প্রত্যেকের একটু মনে রাখতে হবে। এই বা কোনোটি নয়, অপশানে দিয়ে দিল, তো সেটা কিন্তু এইটা পুরোটা ওয়ার্ডসের মনে রাখতে হবে। এটা বলেছে ওয়ার্ডস। সিরাজ বলছে, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। মুন্সি পত্র লইয়া বাংলা তর্জমা শুনাইলেন। মুন্সি বলছে, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছিবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাবে না। এই চিঠিটা ওয়ার্ডস লিখেছিল। হ্যাঁ, এই চিঠিটা লিখেছিল কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করেছে, এটা মুন্সি পড়ল। এবং মাদ্রাজে পাঠিয়েছিল জাহাজ, ওয়ার্ডস মাদ্রাজে জাহাজ পাঠিয়েছিল, সেটা কিন্তু বলছে আরও সৈন্য আরও জাহাজ চাই, যেটাকে বাংলা ধ্বংস করে দেবে। সিরাজ তাকে বিশ্বাস করে তাকে আমাদের দেশে রেখেছে। ওয়ার্ডসকে তো দেশ ছাড়া করা হচ্ছে, আমাদের দেশে মুর্শিদাবাদে তাকে রাখা হয়েছিল, কিন্তু সে বিশ্বাস ভঙ্গ করলো, বলছে বাংলায় আগুন জ্বালিয়ে দেবে। তো সিরাজ বলছে, ওয়ার্ডসে ভীতি প্রদর্শনের অর্থ কী? সিরাজের ভীতি প্রদর্শনের অর্থ কী? ওয়ার্ডস বলছে, মানে সিরাজ বলছে ওয়ার্ডসকে যে এই ভীতি প্রদর্শনের অর্থ কী। তখন ওয়ার্ডস বলছে, অ্যাডমিরালের কথা লিখিয়েছেন কেন? আমি বুঝি না। বলছে, কী লেখা আছে আমি তো বুঝতে পারলাম না। সে এখন মিথ্যে বলছে। সিরাজ বলছে, বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি ওয়ার্ডসের পত্র, এবার আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। মুন্সি পত্রখানা বাহির করিলেন, আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। বলছে, একবার তাহলে ওয়ার্ডসকে দেখিয়ে দিন চিঠিটা, তারপর আপনি পড়ুন। ওয়ার্ডস পত্র দেখিল, বলতে পারো যে তোমার হাতের লেখা নয়। দেখার পরে ওটা ওয়ার্ডসেরই হাতের লেখা ছিল, হ্যান্ডরাইটিংটা ওয়ার্ডসেরই ছিল। ওয়ার্ডস বলছে, হ্যাঁ আমি লিখে আসি। সিরাজ বলছে, পড়ুন মুন্সিজি। ধরা পড়ে গেছে। তখন মুন্সি বলছে, ইট ইজ ইম্পসিবল টু রিলে আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর অ্যাটাক করতে চাইছিল, তো সেটা মুন্সি পড়লো। তো নবাবের ওপর এইটাও আসতে পারে, ইট ইজ ইম্পসিবল টু রিলে আপন দ্য নবাব অ্যান্ড ইট উইল বি ওয়াইজ টু অ্যাটাক চন্দননগর। এটা কে বলেছে? মসিয়েলা বলেছে, মুন্সি বলেছে, না ওয়ার্ডস বলেছে, না কোনোটিই নয়? উত্তর কিন্তু হবে মুন্সি। এবার নবাবের উপর নির্ভর করা অসম্ভব। মুন্সি বলেছে নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। এইটা আসতে পারে, এই লাইনটা তুলে, যে চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। এই কথাটাও কিন্তু ওই চিঠির মধ্যে লেখা ছিল, যেটা মুন্সি পড়ল। সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ। এই যে এখানেই বলছে আমি নির্বোধ, আমি অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু এই সমস্ত তকমাও পেয়েছে, সে নাকি বিলাসী, সে নাকি অত্যাচারী, কিন্তু আমি যে সকলের শয়তানি সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। সে অত্যন্ত ভালো মানুষ ছিল বলেই এইগুলো হয়েছে। সে কাউকে পাত্তা দিত, মানে সকলকে ভালোবাসত, সেই জন্য এই ব্যাপারগুলো ঘটেছে। তাকে যে যাই বলুক না কেন, সে সকলকেই ভালোবাসত। তুমি ওয়ার্ডস, তুমি আমাদেরই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো, মানে ওরই এগেনস্টে ওরই সভাসদদের উত্তেজিত করে দিয়েছিল। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, আর জানো এর শাস্তি কী? ওয়ার্ডস বলছে, পানিশ মি ইয়োর এক্সেলেন্সি, ইফ ইউ উইল আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। বলছে আমাকে পানিশ করো, মানে আমাকে শাস্তি দাও। এই কথাটা কিন্তু ওয়ার্ডস বলেছে। পানিশ মি ইয়োর এক্সেলেন্সি, তোমার ক্ষমতা আমি দেখতে চাই। ইফ ইউ উইল, তোমার যদি থাকে, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি শুধু একথা বলতে পারি আমি আমার ডিউটিটা করেছি, আমি আমার কাজ কমপ্লিট করেছি। সিরাজ বলছে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এই দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সদ্ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তা হলো কোম্পানির প্রতিনিধি হিসেবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেবো। কোম্পানির প্রতিনিধি হিসেবে, তখন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সেই কোম্পানির প্রতিনিধি হিসেবে তো থাকতে হবে। তখনও তো সম্পূর্ণভাবে তো
তখন থেকেই লড়াই শুরু হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, এগেনস্টে তারা বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন যেহেতু ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আমরা অনেক কিছুই পেয়েছি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সচ্চরিত্র ইংরেজ যদি থাকে, ভালো চরিত্রের ইংরেজও তো ছিল, ভালো মানুষও ছিল, ভালো ইংরেজও ছিল, তো তাকে সেই দরবারে তখন সেই স্থান দেবে। মানে এরম বিশ্বাসঘাতককে নয়, বিশ্বাসঘাতকতা যারা করবে না তোমাকেই নয়, আর তাও এখন নয়। যাও। ওয়ার্স বলছে ফেয়ারওয়েল ইওর এক্সেলেন্সি। ফেয়ারওয়েল মানে ঠিক আছে, এবার ফেয়ারওয়েল হয়ে গেল ইওর এক্সেলেন্সি। নবাবকে কুর্নিশ করিয়া ওয়ার্স বাহির হইয়া গেলেন। রাজবল্লভ যে ছিল সেই সভাসদদের মধ্যে একজন ছিল। রাজবল্লভ বলছে জাহাপনা। সিরাজ বলছে একটু অপেক্ষা করুন রাজা মশিয়েলা। এই রাজবল্লভ একজন রাজা ছিল, রায়দুল্লাভ একজন রাজা ছিল, এরাও সিরাজের সাথেই ছিল, পাশের রাজ্যগুলোর রাজা ছিল, এবং তাদের সাথে ইংরেজরা হাত মিলিয়েছিল। সেই যে সময়টার কথা বলছি, মশিয়েলা অ্যাট ইওর কমান্ড ইওর এক্সেলেন্সি, এটা কিন্তু মশিয়েলা বলেছে। অ্যাট ইওর কমান্ড ইওর এক্সেলেন্সি কথা কে বলেছে? দিয়ে দিল তিনজনের নাম, আর কোনোটি না। এখানে কিন্তু সিরাজ বা রায়দুল্লাভ বা রাজবল্লভ কারোর কথাই কিন্তু বলা হবে না। দিতেও পারে রাজবল্লভ বলেছে, না মশিয়েলা বলেছে, না মুন্সি বলেছে, এমন দিয়ে দিল না, ওয়ার্স বলেছে। তো মশিয়েলা বলেছে এ কথা। সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করিলেন। সিরাজ বলছে তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো তোমরা সদ্ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে, সমস্ত ফরাসি বাণিজ্যকুটি তাদের ছেড়ে দেওয়া হোক এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। বলছে এই সিরাজ বলছে যে তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য, ওরা তো ফরাসি ডাচ ওলন্দাজ এরা তো আমাদের বাংলাদেশে বাণিজ্য করতে এসেছিল, বাণিজ্য করতে এসে এখানে উপনিবেশ স্থাপন করেছে। তাদের চলে যাওয়ার কথা ছিল, তারা এখানেই ঘাঁটি গেড়ে বসেছিল, কিন্তু এই বাণিজ্য করতে এসেছে। আমার সঙ্গে তোমরা কখনো সদ্ব্যবহার, তারা কিন্তু এই দেশের যে নবাব তার সাথে সদ্ব্যবহার করেনি, তারা নিজেদেরটা ওখানে দখল করার এটাই ছিল তাদের একটা মতলব। তো দখল করেছিল, চন্দননগর অধিকার করতে যখন চেয়েছিল তখন ফরাসি বাণিজ্য কুঠিগুলোকে ছেড়ে দিতে বলেছিল। মানে কুঠিগুলোতে তো ওরা ছিল, ওখানে এসে তো থাকতো, থেকে তো বাণিজ্য করতো, সেইগুলো বলছে পুরো ছেড়ে দিতে, সেইগুলো যেন নবাবের দখলেই না থাকে। সেটা কি হয়, একটা দেশ থেকে যখন আমাদের দেশে কেউ আসে, আমাদের যদি কোনো একটা মানে কোনো একটা হোটেলে থাকে, সেটা তো আমাদের এদেশের লোকের আন্ডারেই তো সেটা থাকে। সেই হোটেলটা কি তাদেরকে ছেড়ে দেবো? তাহলে তাদের দখলে তো চলে যাবে। সেটা কি কখনো সম্ভব? না, আমাদেরকে তাদের দেশে করতে দেবে, সেটা কখনোই হয় না। কখনোই সেই ফরেনাররা আমাদের এখানে অধিকার বসাতে পারে না, দখল করতে পারে না। আমরা কখনো গিয়ে সেখানে সে কথা বলতে পারি না। তাদেরই আন্ডারটেকিংয়ের জায়গাতে আমরা থাকবো, আমাদের আন্ডারটেকিংয়ের জায়গায় তারা থাকবে। সেটা কিন্তু সিরাজ বলছে যে সেটা কিন্তু তারা ভুল করছে এবং বাড়াবাড়ি হয়ে গেছে। মশিয়েলা বলছে উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইয়োর প্রোটেকশন ইয়োর এক্সেলেন্সি, এটা কিন্তু মশিয়েলা বলেছে। মশিয়েলা এই কথাটা বলছে যে উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইয়োর প্রোটেকশন। আমরা সবসময়, মশিয়েলা একজন যে ছিল ভালো ছিল, সে বলছে আমরা সবসময় আপনার প্রোটেকশানের জন্যই থাকি। ইয়োর এক্সেলেন্সি, আমরা জানি আপনার ক্ষমতা। সিরাজ বলছে কলকাতা জয় আর পূর্ণিয়া শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় অর্থ ব্যয় হয়েছে। পূর্ণিয়া শওকত জংয়ের সঙ্গে তখন যুদ্ধ চলছে। আমার মন্ত্রী, সেও একজন মানে সাংঘাতিক একজন শওকত জং, আমার মন্ত্রিমণ্ডলে যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। সভা কিছুকাল স্তব্ধ রহিল। মশিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, মশিয়েলা ইউর এক্সেলেন্সি ইউ রিফিউজ আস ইউর হেল্প। তারপর মশিয়েলাকে তো সে প্রথমে ভালো হয়ে কথাগুলো বলছিল, এবার নবাব বলছে আর কোনো কাউকে ইংরেজ রাখবে না, যদি সচ্চরিত্র থাকে। কে কার সাথে জড়িত সেটা জানে না, তাই মশিয়েলাকে বলছে দরকার নেই। তাই জন্য মশিয়েলা বলছে ইউর এক্সেলেন্সি ইউ রিফিউজ আস ইউর হেল্প ইউর প্রোটেকশন though with great reluctance. I appreciate your feelings. I understand the predicament you are in. Predicament লেখা আছে, you are in. I am sorry for you and I am sorry for ourselves. We have no other choice than to leave this land.
আমাদের এই ল্যান্ডটা ছাড়া আর কোনো আদার চয়েস নেই, ছাড়তেই হবে, হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ। অ্যালাউ মি ইউর এক্সেলেন্সি টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন আ গ্রেট ডেঞ্জার। আমি তোমাকে ওয়ার্ন করছি, যেহেতু মশিয়ালা একজন ভালো মানুষ ছিল সেই জন্য সে বলে দিচ্ছে আমি তোমাকে কিন্তু ওয়ার্ন করে যাচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি যে তুমি কিন্তু ডেঞ্জারের মধ্যে আছো, গ্রেট ডেঞ্জারের মধ্যেই আছো। অনওয়ার্ড ডিপার্চার ফ্রম দিস ল্যান্ড, আমরা চলে যাব এখান থেকে। সে চাইছে না আর কোনো ইংরেজি থাকুক, তো বলছে যে অন আওয়ার ডিপার্চার ফ্রম দিস ল্যান্ড দ্য স্মুদার ফ্লেম উইল ব্লাস্ট ফোর্থ অ্যান্ড উইল ডিস্ট্রয় ইউর কিংডম অ্যান্ড পিপল। সে এটাও বলে দিল আমরা চলে যাওয়ার পরেও কিন্তু একটা ছোট্ট আগুনের শিখা উঠবে, ফ্লেম, যেটা কিন্তু ডিস্ট্রয় করে দেবে তোমার রাজ্য, কিংডমকে এবং তোমার মানুষজনকে, পিপলকে। ঋষিরাজ সিংহাসন হতে নামিয়ে আসলে মশিলার সামনে দাঁড়াইয়া কহিলেন, সিরাজ বলছে আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছো, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে, সে বলতে চাইলো যে তোমারই এখানে গৃহযুদ্ধ হচ্ছে, আমরা চলে গেলেও কিন্তু একটা আগুনে কারা আর করবে, তোমার এখানের লোকজনেরা মানে এখানের লোকজনেরাই কিন্তু তোমার বিরুদ্ধে, তোমার এগেনস্টে আছে। সে কিন্তু তার সভাসদদের ইঙ্গিত করেই বলে দিল যে সে জানে রাজবল্লভ, রায় দুর্লভ, তার মানে সে জানে যে ভেতরের লোকেরা যুক্ত। সে সমাবেশ সামনে ভালো, কিন্তু সে ভেতরটা সে বলেই ফেললো, মানে সে যখন ইঙ্গিত করছে, এটা সিরাজের যে একদম বুদ্ধি ছিল না বলা হতো, কারণ এইগুলো ভেতর থেকে এইরকম হতো। তো এবার সে জানতো সব কিছুই, কারা কীভাবে কী করছে। মশিয়ালাও যে তার সাথে যুক্ত ছিল না তার কোনো মানে নেই, কিন্তু সে বলেই গেল আমরা চলে গেলেও কিন্তু তোমাদের এখানে একটা আগুনের শিখা উঠবে, যেটা কিন্তু সব কিছুকে ধ্বংস করে দেবে। সিরাজকে সেই জন্যে মূর্খ বলা হতো, কিন্তু নির্বোধ বলা হতো, কিন্তু সিরাজ সেটা ছিল না। আমার বিপসের তাই বলছে যে প্রয়োজন হলে আমি তোমাকে অবশ্যই স্মরণ করব, তখন যেন আমাকে ভুলে যেও না বন্ধু, আমাকে যেন ভুলো না বন্ধু। সে তার দিক থেকে ক্লিয়ার থাকলো, সে বলছে ভুলো না। মশিয়ালা বলছে আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি আমরা আর কোনোদিনও মিট করব না। মশিয়ালা বলছে, দুজনেই চুপ করিয়া রহিলেন। ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি, এটা একটা মিউচুয়াল, যাকে বলে দুপক্ষ থেকেই মানে চলে যাওয়া, বিদায় হলো। তো দুজনেই চুপ করে বিদায় নিল, একে অপরকে বুঝে গেল, চিনে নিল। সে চাইছে না মশিয়ালা সেটাও বুঝে গেল, আর মশিয়ালা যে ভেতরে থাকতো জড়িত সেটাও সে বুঝতে পারলো, সে একটা কথাতেই, যে আমরা চলে গেলেও কিন্তু একটা আগুনের শিখা তোমার ডিস্ট্রয় করে দেবে কিংডমকে অ্যান্ড তোমার পিপলকে, এই কথাটা বলেছে মশিয়ালা। আই নো উই শ্যাল নেভার মিট, এটাও মশিয়ালা বলেছে। ফেয়ারওয়েল ইয়োর এক্সেলেন্সি মশিয়ালা বলেছে। আচ্ছা, কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন, সিরাজ আপনি যেন কি বলবার জন্য আকুল হয়ে উঠেছিলেন। রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক, এখন সে কথাটা বলায় কোনো অর্থ নেই, অর্থহীন। সিরাজ হাসিয়া বললেন, সিরাজ জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। সিংহাসনের দিকে অগ্রসর হয়ে বলছেন, রাজবল্লভ বলছেন যে ওয়ার্ড সাহেবকে ওরকমভাবে বিদায় না দিলেও চলতো, এখন ওদের তো অসুবিধা হয়ে গেল, তারা দুর্বল হয়ে গেল, রাজবল্লভ, রায় দুর্লভ। সিরাজ ফিরিয়ে আসলে এরম আসতে পারে প্রশ্ন যে ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো, এই কথা কে বলেছে, রায় দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, না কোনোটিই নয়? উত্তর হবে রাজবল্লভ। সিরাজ ফিরিয়া আসলেন। সিরাজ বলছে, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরাজি, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। আপনারা ফরাসি, পর্তুগিজ, ইংরেজদের কথা ভাবছেন কেন? আপনারা নিজেদের কথা বলুন। জগৎ শেঠ বলছে, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। এই কথাটা কে বলেছে? জগৎ শেঠ বলেছে, সেও কিন্তু একজন ছিল, তারা সব দুর্বল। জগৎ শেঠ, রায়বল্লভ, রাজবল্লভ এরা সব দুর্বল হয়ে গেল যেই ফরাসিরা চলে গেল। সিরাজ দ্রুত তখন বলছে, যখন ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা, এই কথা বলেছে জগৎ শেঠ। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। সিরাজ বলছে, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মধ্যে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আমার প্রতি অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিষিয়ে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা। এই কথাটা সে কিন্তু এবার খোলাখুলি তার দেশের
যে সমস্ত রাজারা ছিল, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়গড়, সকলের সামনে সেই কথাটা বলল। সে কিন্তু নিজের লোকেদের যেন বলছে কথাগুলো বলল, সিরাজ এই কথাটা বলল জগৎ শেঠকে। তো যাই হোক, এই কথাটাও আসতে পারে, আমি কোনো অপরাধ স্বীকার করি, এখান থেকে একটা দুটো হয়তো এতটার মধ্যে একটুখানি হয়তো অংশ তুলে দিয়ে বললো কে বলেছে, উত্তর হবে সিরাজ। এই আত্মীয় স্বজনদের মন বিষিয়ে দিয়েছেন, আর কত হেয় করতে চান আপনারা আমাকে, আর কত হেয় আমাকে করতে চান আপনারা। এই সিরাজ যে কথাগুলো বলেছে এইগুলো ভালো করে মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে এতটুকুই আলোচনা, পরের ভিডিও থাকবে পরের অংশটুকুর আলোচনা। ক্লাস যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রেখো, আর অবশ্যই লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে, আর কী কী ক্লাস হলে তোমাদের ভালো হয় সেটাও আমাকে বলো। থ্যাংক ইউ সো মাচ।